অগ্রগতি নেই ক্যাসিনো কাণ্ডের ৪১ মামলার তদন্তে বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসলো, অভিযোগপত্রই দিতে পারেনি দুদক, বাড়ছে জামিন পাওয়ার সুযোগ। পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ির প্রধান 3টি চ্যানেলই। উজানে চর কেটে নতুন চ্যানেল তৈরি করছে বিআইডব্লিউটিএ, পাড়ি দিতে সময় লাগবে আগের মতোই। এবং করোনা সংক্রমণে মহা সংকটে থাকা বাংলাদেশই এখন পিপিই মাস্ক রপ্তানিতে শীর্ষে। ৭১ দেশে ৪,৫০০ কোটি টাকার রপ্তানি, আসছে নতুন অর্ডার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। অগ্রগতি নেই ক্যাসিনো কাণ্ডের ৪১ মামলার বিচারের। র্যাব ও সিআইডি অধিকাংশ মামলার তদন্ত শেষ করলেও একটি মামলার অভিযোগপত্র দিতে পারেনি দুদক। এই সুযোগে জামিন নিতে মরিয়া অনেক আসামি। রাষ্ট্রপক্ষের অজুহাত, দীর্ঘদিন কোর্ট বন্ধ, বিচার শুরু করা যায়নি। দুদক আইনজীবী বলছে সময় লাগা স্বাভাবিক। সিআইডি বলছে তাদের তদন্তে আসামিদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে এসেছে। গত বছরের এই দিনে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। 2 মাসে 50টি অভিযানে গ্রেফতার হন কয়েক ডজন আসামি। একে একে বেরিয়ে আসতে থাকে অপরাধ জগতের নানা তথ্য। এই অভিযানে গ্রেফতার অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। তাদের গ্রেফতারের পর ঢাকার ক্যাসিনো ব্যবসা বন্ধ হলেও অগ্রগতি নেই ৪১ মামলার বিচারের। মাত্র 2টি মামলার বিচার চলছে। তদন্তের দায়িত্ব পাওয়া র্যাব সিআইডি ৩১ মামলার মধ্যে ২২টি মামলার অভিযোগপত্র দিয়েছে। আর দুর্নীতির ১২ মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি দুদক। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অজুহাত, করোনায় দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় বিচার শুরু করা যায়নি। দুদক আইনজীবী বলছেন তদন্ত শেষ করতে আরও সময় লাগবে। স্পেসিফিক সম্পদের ডেসক্রিপশন কালেক্ট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কালেক্টিং করতে হয়, তারপরে মিলিয়ে দেখতে হয়, এক্সামিন করতে হয়, রি এক্সামিন করতে হয়, ভেটিং করতে হয়। কাজে সময় সাপেক্ষ তো লাগবে, এটা তো আর মার্ডার কেস না। এতদিন তো লকডাউন ছিল, কোর্ট কাছারি বন্ধ ছিল, এখন রেগুলার কোর্ট শুরু হয়েছে, এখন যথারীতি মামলাগুলি সাক্ষী টাক্ষী সব শুরু হবে। এই সুযোগে জামিন নিতে মরিয়া আসামিরা। ক্যাসিনো ব্রাদার নামে পরিচিত এনুরূপমকে জামিন কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। ইসমাইল হোসেন সম্রাট ও জিকে শামীম চিকিৎসার নামে দীর্ঘদিন রয়েছেন হাসপাতালে। অসুস্থতার ভান করে যদি হাসপাতালে থাকা চেষ্টা করে সেটা অন্যায় হবে। আমরা বিন্দুমাত্র কাউকে ছাড় দিব না, আগেও কাউকে ছাড় দেইনি। তদন্তকারী সংস্থাগুলো বলছে আসামিদের বিপুল সম্পদের তথ্য মিলেছে, মামলার সংখ্যা আরও বাড়বে। ইনকোয়ারিতে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সংক্রান্তে আরও কয়েকটা মামলা আমরা রুজু করব। আমরা যখনই শেষ করব ইনকোয়ারি করে তখন আমরা একটা করব, কিন্তু আমরা যথেষ্ট এভিডেন্স পাচ্ছি। এ পর্যন্ত আসামিদের ব্যাংক হিসাবে থাকা ৪০৫ কোটি ৪৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। আর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে ৩৪ কোটি ৯২ লাখ টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চুরি করে আবার মিটার ফেরত, বিকাশে পাঠাতে হচ্ছে টাকা। নতুন কৌশলে সিরাজগঞ্জে চলছে পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি। করোনা সংক্রমণের শুরুতে মহা সংকটে থাকা বাংলাদেশই এখন পিপিই মাস্কের মতন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রফতানিতে শীর্ষস্থান দখল করে নিচ্ছে। গত কয়েক মাসেই ৭১টি দেশে প্রায় ৪,৫০০ কোটি টাকার সুরক্ষা সামগ্রী রপ্তানি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো থেকে আমদানি অর্ডার আসতে থাকায় এ খাতে নতুন করে বিনিয়োগ শুরু করেছেন অনেক গার্মেন্টস মালিক। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্চ মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে চিকিৎসকদের ব্যবহৃত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই এবং মাস্কের মারাত্মক সংকট দেখা দেয়। দেশ জুড়ে এক প্রকার হাহাকার চলছিল গুরুত্বপূর্ণ এসব উপকরণের। এর মাঝে পুরাতন অর্ডার হারিয়ে মুখ থুবড়ে পড়া গার্মেন্টস সেক্টর এগিয়ে আসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুতে। এটাকে আমরা একটা ব্যবসায়িক প্রবৃদ্ধিও বলবো, সাথে সাথে বলবো এটা একটা মানবিক ভাবও কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প একটা অবদান রাখতে পেরেছে। কয়েক মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ৫০ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যমানের উপকরণ পাঠানো হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে পিপিই রপ্তানি হয়েছে ১৩.৫ কোটি মার্কিন ডলারের। কোয়ালিটি এবং অন টাইম ডেলিভারির ক্ষেত্রে আমাদের একটা সুনাম বিশ্বব্যাপী আছে। তারই ধারাবাহিকতায় আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, ব্রাজিল,
আরও অনেক দেশ থেকে প্রচুর অর্ডার আসতেছে। ব্যবসায়ীদের মতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে শুধুমাত্র পিপিই এবং অ্যাপ্রন ও গাউন রপ্তানি হয়েছে ৩৫ কোটি ১৫ লাখ মার্কিন ডলারের। আমাদের হাতে কোনো কাজ নেই, সেই সময়ে আমরা এই স্বাস্থ্য সামগ্রী যে অর্ডার পেয়েছি বা আমরা এক্সপোর্ট করেছি, সেটা আমাদের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এবং গার্মেন্টস সেক্টরের জন্য বিশাল উপকৃত হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়তে থাকায় এসব পণ্য তৈরির স্বতন্ত্র ইউনিট গড়ে তুলেছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত নিজেদের রক্ষা পেতে ব্যবহার করতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে সেই সামগ্রী সংকটে ছিল বাংলাদেশ। সেই সংকট কাটিয়ে এখন বাংলাদেশ এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশ্বজুড়েই রপ্তানি করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩৬ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৫৯৩ জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৪৪,২৬৪ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৬৭৩ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৮৩,৭৭৯ জনের। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৫৯৩ জন। মোট আক্রান্ত ৩,৪৪,২৬৪ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৪,৮৫৯ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৪৪৩ জন। মোট সুস্থ হয়েছেন 2,50,412 জন। পদ্মার ভাঙন আর নাব্য সংকটে শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে প্রায় এক দশক ধরে চালু থাকা শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের প্রধান ৩টি চ্যানেলই। তবে রুটি চালু রাখতে লৌহজং টার্নিং পয়েন্টের উজানে চরচন্দ্রা হাজরা চর কেটে নতুন একটি চ্যানেল তৈরি করেছে বিআইডব্লিউটিএ। চ্যানেলটি দিয়ে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট পাড়ি দিতে আগের মতো একই সময় লাগবে। বাবুল হোসেনের ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। বলা হয়ে থাকে ভয়ঙ্কর অ্যামাজনের পরই সবচেয়ে স্রোতস্বিনীয় ক্ষিপ্র ঘোলা জলের নদী হলো পদ্মা। কখন ভাঙবে আর কখন গড়বে এ নদী নিয়ে তা ধারণা করা অসম্ভব। পদ্মা নদীর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যতগুলো চর রয়েছে সবগুলোতে এভাবে ভাঙন ধরেছে। নদীপথ সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, একদিকে উজানের পানির সঙ্গে নেমে আসা প্রচণ্ড পলি ও এসব চর থেকে পড়া বালুর কারণে শত ড্রেজিং করেও নাব্য সংকট কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। ফলে প্রায় ২ মাস ধরে অচল অবস্থা চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটের ফেরি চলাচলে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ১০ বছর আগে পদ্মা সেতুর জন্য নির্ধারিত জায়গায় নদী বিশাল প্রশস্ত থাকলেও চর পড়ে এখন তা শুরু হয়ে গেছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের উজানে বিশাল চর ভেঙে নদীকে প্রশস্ত করেছে। গবেষকরা বলছেন, পদ্মার উজানের ২০ কিলোমিটার ভাঙনের সব পলি শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে জমায় ড্রেজিংয়ে সফলতা আসছে না। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম ২০১০ সালে এই জায়গাটা এই চরটা ছিল না, এটা ছিল কবুতর খোলা চ্যানেল। এখন আবার ভাঙতে ভাঙতে এটা প্রায় আবার ৩-৪ কিলোমিটার ভিতরে চলে আসলো। যদি আমি এখন সকালে কাটছি ২০ ফিট, দেখা যায় বিকালে সেখানে ৮ ফিট পানি। বিএডব্লিউটিএ বলছে, চালু থাকা লৌহজং, বিকল্প ও চায়না ৩টি চ্যানেলই আর সেভাবে চালু করা হয়তো সম্ভব হবে না। তাই চরচন্দ্রা হাজরা নামের একটি চর কেটে অক্টোবর মাসের আগেই নতুন একটি চ্যানেল চালুর কাজ চলছে। চরচন্দ্রা হাজরা চ্যানেলটা এটা দৈর্ঘ্য ২,০০০ ফিটের মতো হবে এবং পাশে ৫০০ ফিট। এটা ডেপথ অফ কাট আছে আপনার ৩০ ফিটের মতো। এখানে আমরা আনুমানিক হিসাব করে দেখেছি যে ৫ থেকে ৬ লক্ষ ঘনমিটার ড্রেজিং করার প্রয়োজন হতে পারে। আমরা আশা করতেছি যে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। এটা ফুললি একটা নতুন চ্যানেল হবে। হাজরা চ্যানেল চালু হলে পদ্মা সেতুও পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকবে বলে জানায় সংস্থাটির প্রধান। এখানে সরাসরি ৯০ ডিগ্রিতে আপনি পদ্মা সেতু ক্রস করতে পারছেন, সুতরাং ওই পদ্মা সেতুর উপর পিলারের সাথে ধাক্কা খাওয়ার ঝুঁকিটা থাকছে না। ৪টা অপশন চিন্তা করেই আমরা দেখেছি যে সবচেয়ে সহজ হবে হাজরার চরটা মেনটেন করা। তবে পদ্মা সেতু চালুর আগে এ রুটের যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটবে না বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিনব কায়দায় পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি করছে একটি চক্র। মিটার চুরি করে দিয়ে যাচ্ছে মোবাইল নম্বর, আর সেই নম্বরে যোগাযোগ করলে চাহিদা মোতাবেক বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর ফিরিয়ে দেয়া হচ্ছে মিটার। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আর পুলিশ বলছে দ্রুত এই চক্রের সাথে জড়িতদের
গ্রেফতার করা হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট আর ছবি তুলেছেন অমৃত সেন। গত 31 আগস্ট গভীর রাতে হঠাৎ করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল ও কর্ণসূতি গ্রামের 5টি চাতাল কল সহ 2টি সেচ পাম্পের বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ যাওয়ার কারণ উদ্ঘাটনে বের হয়ে গ্রাহকরা দেখতে পান সবকিছু ঠিক থাকলেও সংযোগের মিটারটি আর নেই। তার বদলে সেখানে একটি চিরকুটে লেখা রয়েছে মোবাইল নাম্বার 01623338713। পরে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে মিটার চুরির বিষয়টি স্বীকার করে অপরপক্ষ। তবে চাহিদা মোতাবেক বিকাশে টাকা পাঠানোর পরে মিলবে চুরি যাওয়া মিটার। নিজেদের সংযোগ রক্ষার জন্য টাকা পরিশোধ করতে বাধ্য হন গ্রাহক। আর তখনই চোর চক্র বলে দেয় কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেই মিটার। একইভাবে চুরি হয়েছে জেলার সদর, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার অনেক গ্রাহকের মিটার। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের যোগ সাদস্যে একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করছে। চোর বলতেছে যে আমাদের টাকা দিলে আমরা মিটারের সন্ধান দেবো। ওসি সাহেবের সাথে কথা বলি, এডিশনাল এসপির সাথে কথা বলি, বলে আমি তাদেরকে অবহিত করি। সরকার জানি এই চোরগুলো ধইরা তাদের জানি শাস্তিমূলক ব্যবস্থা জানি করে আর কি। মিটার চুরির পাশাপাশি গত 8 মাসে কামারখন্দে চুরি হয়েছে পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি ট্রান্সফরমারও। এসব ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা। আমাদের 7-8টি ঘটনায় মোট 14টি ট্রান্সফরমার, 10 থেকে 15টার মতো 3 ফেজ মিটার আনুমানিক চুরি হয়েছে। থানাতে এফআইআর দায়েরের জন্য পত্র দিছি। পুলিশ বলছে দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে। কামারখন্দ থানা পুলিশ আমরা এই ব্যাপারে কাজ করতেছি, আমরা এই চক্রটাকে শীঘ্রই ধরতে সক্ষম হব। কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য মতে গত 8 মাসে পল্লী বিদ্যুৎ 2-এর 14টি ট্রান্সফরমার এবং 15টি শিল্প মিটার চুরির ঘটনা ঘটেছে। আর বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে মিটারগুলো উদ্ধার হলেও সন্ধান মেলেনি ট্রান্সফরমারের। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। 2450 টাকা বাড়িয়ে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 76,458 টাকা। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানিয়েছে শুক্রবার থেকেই দেশের বাজারে কার্যকর হবে স্বর্ণের নতুন দাম। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী 21 ক্যারেট স্বর্ণের ভরি 73,308 টাকা, 18 ক্যারেট 64,560 টাকা, প্রতি ভরি সনাতনী স্বর্ণের দাম 54,238 টাকা। এছাড়া প্রতি ভরি রূপা বিক্রি হবে 933 টাকা দরে। প্রযুক্তির ব্যবহার আর চাষের কলা কৌশলে পরিবর্তন এসেছে চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা জাতের আমে। দেখতে আকর্ষণীয় আর খেতে মজার হওয়ায় দিনকে দিন বাড়ছে কদর। মৌসুম শেষেও বাজারে প্রতিদিনই হচ্ছে বিকিকিনি। কৃষি বিভাগ বলছে এই আমের জাতের উন্নয়ন ও চাষিদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছেন তারা। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। মৌসুম শেষ, কিন্তু এখনও চাঁপাইনবাবগঞ্জের বাগান ও হাটবাজারে দেখা মিলছে আশ্বিনা জাতের আম। গেল কয়েক বছর আগেও এই আম নিয়ে খুব বেশি আগ্রহী ছিলেন না ক্রেতারা, অথচ চলতি বছর পছন্দের তুঙ্গে থাকায় বাজার ভরেছে আশ্বিনা আমে। বেচা কেনাও বেশ ভালো। আগে যে টক ছিল, এখন ব্যাগিং করাতে আমটা আর কি মিষ্টি। এখন আগে আমের দাম খুব কম ছিল, এখন আম শেষ সিজনে এখন আমের দাম একটু বাড়া। আশ্বিনা আম খাইতে খুব ইন্টারেস্ট, ওই জন্য প্যাকেটে করে আপনার যত্ন করে রেখেছি। বাগানীরা জানালেন ফ্রুট ব্যাগিং প্রযুক্তি আর চাষের কৌশলগত উন্নয়নে দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি টক স্বাদের আশ্বিনা আমে এসেছে মিষ্ট ভাব। ফলে আমসত্ত্ব আচার তৈরির বদলে সরাসরি খাওয়ার উপযুক্ত হওয়ায় বেড়েছে এ আমের কদর। আগের তুলনায় উৎপাদন বৃদ্ধি ও বাজারে ভালো দাম পাওয়ায় খুশি সংশ্লিষ্টরা। তার মান উন্নয়ন হয়েছে আর কি, এবং রংটা খুব পরিষ্কার হচ্ছে এবং পাকলে বেশ মিষ্টি এবং শেষ মৌসুমে খুব ভালো চাহিদা। হয়তো প্যাকেটটা করে দিলে আপনার পোকাপাকি ভালো মন্দ কোনো কিছু লাগে না বা বেশ ভালো থাকে। আশ্বিনার উৎপাদন কৌশল আরো উন্নত করার সাথে সাথে বাগান মালিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। আমটা কম্পারেটিভলি আমাদের ব্যাগিং করার প্রেক্ষিতে আমের যে টকটা, এই টকটা কিছুটা কম হচ্ছে। জেলার কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 34,000 হেক্টর আমের বাগানের 10% আশ্বিনা জাতের আম হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার জানাবো শরৎ বন্দনার খবর। এই পেজা তুলোর মেঘ এই আকাশ ছেয়েছে কালোতে। প্রকৃতির লুকোচুরিতে কাশবনের দিগন্ত জোড়া নাচন। মধ্য শরতের রোদ ছায়ার খেলায় মোহগ্রস্ত চরাচর।
কাশের শুভতা নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আল মামুন। এ যেন সূর্য আর সফেদ মেঘের মিতালি, প্রান্তর জুড়ে চলে তাদের ছুঁয়েও না ছোঁয়ার খেলা। তাদের দুষ্টুমিকে শাসন করতে মাঝে মাঝে মুখ ভার করে হাজির হয় কালো রঙের অভিভাবক। যদিও রাগের আবহ শেষ হতে সময় লাগে না, আবারও চলে উচ্ছলতা আর প্রাণ প্রাচুর্যের উৎসব। শুধু আসমানেই না, মর্তেও যে রয়েছে মেঘের সঙ্গী। উৎসবে তাই যোগ দিয়েছে বন্ধু কাশ। সূর্যের উপস্থিতিতে তার হাসির দ্যুতি ছড়াচ্ছে চরাচরে। মেঘের যে রূপ মাটিতে প্রাণ সঞ্চার করে, সেই জলরাশি বুকে ধারণ করে আছে সবার মোহময়তা। শুভ্রতার এই খেলায় পাগলপাড়া তাদের গুণগ্রাহীরা। তাদের ওড়াউড়িতে হাসছে যেন নাম না জানা নানা ফুলও। সূর্যের আশায় রাত জুড়ে অপেক্ষার পর ক্লান্ত হয়ে ইট পাথরেই ঝরেছে শিউলি। প্রকৃতির এই মায়াময়তা ধরে রাখতে নগরকে সাজানোর পরামর্শ প্রকৃতিবিদদের। নতুন প্রজন্মের কাছে নতুবা যে অচেনা থেকে যাবে ধরিত্রী। পরিকল্পনা করে তারপরে বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে, পেশাদারিত্ব কাজে লাগিয়ে আমার মনে হয় এগুলো রাখলে আমরা আমাদের শরৎসহ সমস্ত ঋতুগুলোর যে বাকি আরও 6টি ঋতু আছে সবগুলোরই সৌন্দর্য আমরা আমাদের শহরগুলোতে অনুভব করতে পারবো। কাশফুলের সাদা তুলোর মতো অংশ বাতাসে ভেসে ভেসে চলে যাচ্ছে দূর দূরান্তে। এই কাশের শুভ্রতার সঙ্গে যখন যুক্ত হয় নীল আকাশ আর সাদা পেঁজা মেঘ, তখন তা মানুষের মনকে ছোবেই। তাই তো গ্রামীণ জনপদ ছাড়াও শহরের মানুষও ভিড় করছে প্রকৃতির কোলে, একটু শুভ্রতার খোঁজে। শরৎ অপার হাতে সাজিয়েছে তার নিজেকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং করোনা সংক্রমণে মহা সংকটে থাকা বাংলাদেশই এখন পিপিই মাস্ক রপ্তানিতে শীর্ষে। ৭১ দেশে ৪,৫০০ কোটি টাকার রফতানি, আসছে নতুন অর্ডার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।